সুপ্রিয় শিক্ষার্থীরা, এসআর কেমিস্ট্রি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম। তোমরা যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিবে, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক দিবে, কমেন্ট করবে, শেয়ার করবে। সো আর কথা না বাড়িয়ে চলো শুরু করা যাক। আজকের লেকচারে সবাইকে স্বাগতম। আজকের আলোচনার বিষয় একাদশ দ্বাদশ শ্রেণীর রসায়ন প্রথম পত্র, পঞ্চম অধ্যায় কর্মমুখী রসায়ন বা ভোকেশনাল কেমিস্ট্রি। আজকের আলোচনার টপিক হচ্ছে ফুড প্রিজারভেটিভস। তা আমরা শুরুতে নিচের চিত্রগুলো লক্ষ্য করি এবং সংশ্লিষ্ট প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করি। আমরা এখানে কতগুলো চিত্র দেখালাম, লক্ষ্য করবে। প্রথম চিত্রে দেখানো আছে টমেটো সস, দ্বিতীয় চিত্রে দেখানো আছে ম্যাঙ্গো স্লাইস ক্যান, আর তৃতীয় চিত্রে দেখানো আছে বিপ ক্যান, চতুর্থ চিত্রে দেখানো আছে চিপস, আর পঞ্চম চিত্রে দেখানো আছে বাটার। তো প্রশ্ন হচ্ছে চিত্রের খাদ্যগুলো দীর্ঘদিন সংরক্ষণের জন্য কি যুক্ত করা হয়েছে। তোমরা যদি লক্ষ্য করো, টমেটো সস দীর্ঘদিন নর্মালি খোলা অবস্থায় ভালো থাকে, নর্মাল তাপমাত্রাতে। এই দোকানে দেখবে এগুলো কখনো ফ্রিজে রাখা হয় না, নর্মালি সেগুলো রেখে দেওয়া হয়। ম্যাঙ্গো স্লাইস এগুলোও নর্মাল তাপমাত্রায় ভালো থাকে, বিপ ক্যান এগুলো নর্মাল তাপমাত্রায় ভালো থাকে, চিপস নর্মাল তাপমাত্রায় ভালো থাকে। তো বাটারটাকে ফ্রিজে রাখতে হয়। তো এগুলা দীর্ঘ সময় ভালো থাকে প্রত্যেকটা উপাদানই। এখন কেন এগুলা দীর্ঘ সময় ভালো থাকার ক্ষেত্রে বা দীর্ঘ সময় সংরক্ষণের জন্য এদের চিত্রের খাদ্যগুলোর সাথে কি যুক্ত করা হয়েছে। তা এখন আমরা যদি উত্তরটা লক্ষ্য করি যে খাদ্যগুলো দীর্ঘদিন সংরক্ষণের জন্য প্রিজারভেটিভস যুক্ত করা হয়েছে। তা এখন প্রশ্ন হচ্ছে চিত্রের খাদ্যগুলোর কোনটিতে কোন প্রিজারভেটিভস যুক্ত করা হয়েছে। যে টমেটো সসে কোন প্রিজারভেটিভস যুক্ত করা হয়েছে। দেখো উত্তরটা লক্ষ্য করো, টমেটো সসে যুক্ত করা হয়েছে সোডিয়াম বেনজয়েট ও সাইট্রিক অ্যাসিড। প্রিজারভেটিভস হিসেবে টমেটো সসে যুক্ত করা হয়েছে সোডিয়াম বেনজয়েট আর সাইট্রিক অ্যাসিড। আমে যুক্ত করা হয়েছে যে ম্যাঙ্গো স্লাইস, এখানে যুক্ত করা হয়েছে চিনি ও সাইট্রিক অ্যাসিড। মাংসে, পরের ক্যানে যে মাংস দেখানো আছে এখানে যুক্ত করা হয়েছে খাদ্য লবণ ও চিনি। চিপস এখানে যুক্ত করা হয় খাদ্য লবণ, অ্যাসকর্বিক অ্যাসিড, সোডিয়াম বাইসালফেট। আর বাটার বা মাখনে যুক্ত করা হয়েছে খাদ্য লবণ। তাহলে এগুলো হচ্ছে এই উপাদানগুলোতে সংযুক্ত প্রিজারভেটিভস সমূহ। এখন আমরা কতগুলো প্রশ্ন দেখব এই সম্পর্কিত। লক্ষ্য করো, প্রথম প্রশ্ন হচ্ছে প্রিজারভেটিভস কি। তা আমরা যদি উত্তরটা দেখি, দেখো উত্তরটা হচ্ছে এরকম: যে সকল প্রাকৃতিক বা কৃত্রিম রাসায়নিক উপাদান নির্দিষ্ট মাত্রায় খাদ্যের সাথে মিশিয়ে খাদ্যকে বিভিন্ন ধরনের অণুজীব তথা ব্যাকটেরিয়া, ইস্ট ও মোল্ডের আক্রমণ থেকে রক্ষা করা হয় এবং খাদ্যের জারণ ক্রিয়া ও এনজাইমের ক্রিয়া রোধ করে খাদ্যকে দীর্ঘ সময় সংরক্ষণ করা হয়, সে সকল পদার্থকে প্রিজারভেটিভস বা ফুড প্রিজারভেটিভস বলে। তাহলে প্রিজারভেটিভস বা ফুড প্রিজারভেটিভস হচ্ছে প্রাকৃতিক বা কৃত্রিম রাসায়নিক উপাদান যেগুলো নির্দিষ্ট মাত্রায় খাদ্যের সাথে মিশিয়ে দিলে সেগুলো খাদ্যে অণুজীবের আক্রমণ থেকে খাদ্যকে রক্ষা করে, আবার খাদ্যের জারণ ক্রিয়া ও এনজাইমের ক্রিয়া রোধ করে, ফলে খাদ্য দীর্ঘ সময় ভালো থাকে। আর ওই উপাদানগুলোকেই বলা হয় প্রিজারভেটিভস বা ফুড প্রিজারভেটিভস। তাহলে আমরা বুঝলাম প্রিজারভেটিভস মূলত খাদ্যকে অণুজীবের আক্রমণ থেকে রক্ষা করে, খাদ্যের জারণ ক্রিয়া ও এনজাইমের ক্রিয়া রোধ করে। তো এখন পরবর্তী প্রশ্ন হচ্ছে খাদ্যে প্রিজারভেটিভস যোগ করা হয় কেন। দেখো উত্তরটা লক্ষ্য করো, খাদ্যকে দীর্ঘ সময় সংরক্ষণের জন্যই প্রিজারভেটিভস যোগ করা হয়। এখানে প্রিজারভেটিভ যোগ করার কিন্তু অন্য কোনো উদ্দেশ্য কিন্তু থাকে না, যে খাদ্যের স্বাদ বৃদ্ধি বা এটাকে অন্য কোনো কিছু যোগ করা, যেমন রং যোগ করা, এরকম কোনো উদ্দেশ্য কিন্তু এখানে থাকে না। যে খাদ্যের স্বাদ বৃদ্ধি বা সৌন্দর্য বৃদ্ধির জন্য প্রিজারভেটিভস কোনো কাজই আসলে করে না। এটার মুখ্য উদ্দেশ্য, প্রিজারভেটিভ যোগের মুখ্য উদ্দেশ্য হচ্ছে খাদ্যকে দীর্ঘ সময় সংরক্ষণ করা। এখন পরবর্তী প্রশ্ন লক্ষ্য করো, কয়েকটি প্রিজারভেটিভসের নাম বলো। দেখো তোমরা দৈনন্দিন জীবনে অনেক প্রিজারভেটিভস কিন্তু বিভিন্ন খাদ্যের সাথে খাও বা ব্যবহার করো। চিন্তা করো দেখি কয়েকটা প্রিজারভেটিভসের নাম। দেখো উত্তরটা একটু মিলিয়ে নাও। এখানে কয়েকটা প্রিজারভেটিভসের নাম আমরা এখানে দিলাম: খাদ্য লবণ, চিনি, ভিটামিন সি, ভিনেগার,
সোডিয়াম বেনজয়েট, সোডিয়াম সরবেট, এগুলো হচ্ছে কতগুলো প্রিজারভেটিভসের উদাহরণ। এই প্রিজারভেটিভসগুলো আমরা সচরাচর বিভিন্ন খাবারের সাথে খেয়ে থাকি। এখন পরবর্তী আলোচনার বিষয় হচ্ছে ফুড প্রিজারভেটিভসের শ্রেণীবিভাগ। আমরা এখন শিখব ফুড প্রিজারভেটিভসের শ্রেণীবিভাগ। দেখো, ফুড প্রিজারভেটিভস প্রধানত দুই প্রকার: প্রাকৃতিক ফুড প্রিজারভেটিভস, যেমন উদাহরণ দেখো খাদ্য লবণ; কৃত্রিম বা রাসায়নিক ফুড প্রিজারভেটিভস, যেমন উদাহরণ দেখো সোডিয়াম বেনজয়েট। এবার আমরা চলে যাই প্রাকৃতিক ফুড প্রিজারভেটিভস বা ন্যাচারাল ফুড প্রিজারভেটিভস। এই জিনিসটা আবার কি? দেখো, প্রাকৃতিক উৎস থেকে প্রাপ্ত যে সকল উপাদান খাদ্যকে দীর্ঘ সময় সংরক্ষণে ব্যবহৃত হয় তাদেরকে প্রাকৃতিক ফুড প্রিজারভেটিভস বলে। তাহলে প্রাকৃতিক উৎস থেকে প্রাপ্ত যে সকল উপাদান খাদ্যকে দীর্ঘ সময় সংরক্ষণে ব্যবহৃত হয় তাদেরকে বলা হয় প্রাকৃতিক ফুড প্রিজারভেটিভস। যেমন লবণ, চিনি, ভিনেগার, অ্যালকোহল, ভিটামিন সি, ভিটামিন ই, বিটা ক্যারোটিন, পেঁয়াজ, রসুন, মধু, সরিষার তেল, এগুলো হচ্ছে কতগুলো প্রাকৃতিক ফুড প্রিজারভেটিভস। এগুলো সবই প্রকৃতিতে পাওয়া যায়, এজন্য এগুলাকে বলা হয় প্রাকৃতিক ফুড প্রিজারভেটিভস। এবার আমরা প্রাকৃতিক ফুড প্রিজারভেটিভসের প্রয়োগের একটা পদ্ধতি সম্পর্কে জানব। পদ্ধতিটা হচ্ছে কিউরিং। এখন আমরা শুরুতে শিখি কিউরিং কি। বলা হচ্ছে খাদ্যদ্রব্যকে খাবার লবণের নির্দিষ্ট ঘনমাত্রা দ্রবণ 7 থেকে 8% ঘনমাত্রা দ্রবণ দ্বারা সংরক্ষণ করার প্রক্রিয়াকে কিউরিং বলে। তাহলে খাদ্যদ্রব্যকে খাবার লবণের নির্দিষ্ট ঘনমাত্রা দ্রবণ তথা 7 থেকে 8% ঘনমাত্রা দ্রবণ দ্বারা সংরক্ষণের প্রক্রিয়াকে বলা হয় কিউরিং। যেমন আমাদের দেশে ইলিশ মাছ লবণ দিয়ে সংরক্ষণ করা হয়, যা একটা কিউরিং পদ্ধতি। এভাবে কোনো খাবারকে যদি আমরা লবণের দ্রবণ দ্বারা সংরক্ষণ করি তাহলে সেই পদ্ধতিটাকে বলা হবে আমাদের কি? কিউরিং। তো এখন তোমাদের জন্য একটা প্রশ্ন, চিন্তা করো আচার সংরক্ষণে কোন প্রাকৃতিক প্রিজারভেটিভস যোগ করা হয়? আমাদের বাসায় আমরা প্রায় সবাই আচার খাই, সেই আচার সংরক্ষণে কোন প্রাকৃতিক ফুড প্রিজারভেটিভস যোগ করা হয়? দেখো, উত্তরটা হচ্ছে আচার সংরক্ষণে ভিনেগার যোগ করা হয়। যদিও আচার সংরক্ষণে আসলে অন্যান্য আরো অনেক উপাদানই প্রিজারভেটিভস হিসেবে কাজ করে, তবে তার মেইন প্রিজারভেটিভস হচ্ছে ভিনেগার। তো এখন আমরা শিখব প্রাকৃতিক ফুড প্রিজারভেটিভস এর শ্রেণী বিভাগ। দেখো, প্রাকৃতিক ফুড প্রিজারভেটিভস দুই শ্রেণীতে বিভক্ত: অ্যান্টিমাইক্রোবিয়াল এজেন্ট, যেমন উদাহরণ দেখো খাদ্য লবণ, চিনি, ভিনেগার; অ্যান্টিঅক্সিডেন্ট এজেন্ট, যেমন উদাহরণ দেখো ভিটামিন সি, ভিটামিন ই, বিটা ক্যারোটিন। তাহলে আমরা বুঝলাম প্রাকৃতিক ফুড প্রিজারভেটিভস দুই প্রকার: অ্যান্টিমাইক্রোবিয়াল এজেন্ট আর অ্যান্টিঅক্সিডেন্ট এজেন্ট। এবার আমরা চলে যাচ্ছি কৃত্রিম ফুড প্রিজারভেটিভস বা আর্টিফিশিয়াল অর কেমিক্যাল ফুড প্রিজারভেটিভস। এখন লক্ষ্য করো, শুরুতে আমরা জানবো এই কৃত্রিম ফুড প্রিজারভেটিভস জিনিসটা কি। দেখো, বলা হয়েছে খাদ্যবস্তুকে দীর্ঘ সময় সংরক্ষণের জন্য নির্দিষ্ট মাত্রায় যে সকল রাসায়নিক পদার্থসমূহ ব্যবহার করা হয় তাদেরকে কৃত্রিম বা রাসায়নিক ফুড প্রিজারভেটিভস বলে। তাহলে খাদ্যবস্তুকে দীর্ঘ সময় সংরক্ষণের জন্য নির্দিষ্ট মাত্রায় যে সকল রাসায়নিক পদার্থসমূহ ব্যবহার করা হয় তাদেরকে কৃত্রিম বা রাসায়নিক ফুড প্রিজারভেটিভস বলে। তাহলে এগুলো কৃত্রিম পদার্থ। যেমন সোডিয়াম বেনজয়েট, সোডিয়াম সরবেট, নাইট্রাইট লবণ, নাইট্রেট লবণ, সালফার ডাইঅক্সাইড বা সালফাইড লবণ, বিএইচএ যার পূর্ণরূপ হচ্ছে বিউটাইলেটেড হাইড্রোক্সিঅ্যানিসোল, বিএসটি বিউটাইলেটেড হাইড্রোক্সিটলুইন, টিবিএইচকিউ টারশিয়ারি বিউটাইল হাইড্রোকুইনোন, প্রোপাইল গ্যালেট, ইডিটিএ যার পূর্ণরূপ হচ্ছে ইথিলিন ডায়ামিন টেট্রাএসিটিক অ্যাসিড, ইডিএ ইথিলিন ডায়ামিন ইত্যাদি হচ্ছে কতগুলো কৃত্রিম ফুড প্রিজারভেটিভস। তো মনে রাখবে এই কৃত্রিম ফুড প্রিজারভেটিভসগুলো প্রকৃতিতে তেমন একটা পাওয়া যায় না, এগুলা ইন্ডাস্ট্রিতে অথবা গবেষণাগারে তৈরি করা হয়ে থাকে। আমরা এখন কৃত্রিম ফুড প্রিজারভেটিভসের শ্রেণী বিভাগ আলোচনা করব। তো কৃত্রিম বা রাসায়নিক ফুড প্রিজারভেটিভস লক্ষ্য করব তিন শ্রেণীতে বিভক্ত। কৃত্রিম ফুড প্রিজারভেটিভস প্রথম প্রকার হচ্ছে অ্যান্টিমাইক্রোবিয়াল এজেন্ট, যার উদাহরণ হচ্ছে সোডিয়াম বেনজয়েট, সোডিয়াম সরবেট, নাইট্রেট লবণ, সালফার ডাইঅক্সাইড বা সালফাইড লবণ ইত্যাদি হচ্ছে কতগুলো কৃত্রিম অ্যান্টিমাইক্রোবিয়াল এজেন্ট। দ্বিতীয় প্রকার হচ্ছে অ্যান্টিঅক্সিডেন্ট এজেন্ট,
যেমন বিএইচএ, বিএসটি, টিবিএইচকিউ, প্রোপাইল গ্যালেট, এগুলো হচ্ছে কতগুলো কৃত্রিম অ্যান্টিঅক্সিডেন্ট। আর আরেকটা হচ্ছে কিলিটিং এজেন্ট, তৃতীয় প্রকার। এটার উদাহরণ হচ্ছে ইডিটিএ, ইডিএ ইত্যাদি। তো এখন আমরা দেখব অ্যান্টিমাইক্রোবিয়াল এজেন্ট জিনিসটা কি। দেখো, বলা হচ্ছে যে সকল পদার্থ খাদ্যের সাথে নির্দিষ্ট মাত্রায় মিশ্রিত করলে খাদ্য ব্যাকটেরিয়া, ইস্ট ও মোল্ডের আক্রমণ থেকে রক্ষা পায় এবং খাদ্যকে দীর্ঘ সময় সংরক্ষণ করা যায়, তাদেরকে অ্যান্টিমাইক্রোবিয়াল এজেন্ট বলে। মানে যে পদার্থগুলো খাদ্যের সাথে মিশ্রিত করলে খাদ্য ব্যাকটেরিয়া, ইস্ট ও মোল্ডের আক্রমণ থেকে রক্ষা পায় এবং খাদ্য দীর্ঘদিন সংরক্ষণ করা যায়, যুক্ত সেই পদার্থগুলোকেই বলা হয় অ্যান্টিমাইক্রোবিয়াল এজেন্ট। বলা হচ্ছে এরা খাদ্যে ব্যাকটেরিয়া, ইস্ট ও মোল্ডের বৃদ্ধি ব্যাহত করে। অ্যান্টিমাইক্রোবিয়াল এজেন্ট সমূহ তাইলে খাদ্যে ব্যাকটেরিয়ার বৃদ্ধি, ইস্টের বৃদ্ধি এবং মোল্ডের বৃদ্ধি কি করে? ব্যাহত করে। যেমন দেখো, লবণ, চিনি, ভিনেগার, অ্যালকোহল, পেঁয়াজ, রসুন, সোডিয়াম বেনজয়েট, সোডিয়াম সরবেট, নাইট্রেট লবণ, সালফার ডাইঅক্সাইড বা সালফাইড লবণ ইত্যাদি। তাহলে এগুলো হচ্ছে কতগুলো আমাদের কি অ্যান্টিমাইক্রোবিয়াল এজেন্ট। এর মধ্যে কোনোটা প্রাকৃতিক, কোনোটা আবার কি কৃত্রিম। তো এখানে দেখো আমি একটু কৌশল অবলম্বন করেছি। এখানে যে বেগুনি কালারের যে উদাহরণগুলো আমি দিয়েছি এগুলো হচ্ছে প্রাকৃতিক অ্যান্টিমাইক্রোবিয়াল এজেন্টের, আর নীল কালারের যে উদাহরণগুলো দিয়েছি সেগুলো হচ্ছে কৃত্রিম অ্যান্টিমাইক্রোবিয়াল এজেন্টের। তো এগুলোই একমাত্র উদাহরণ নয়, এরা বাইরে আরো আছে, সেগুলো আমরা এখানে কয়েকটা ব্যবহার করেছি মাত্র। তো এখন আমরা দেখব অ্যান্টিমাইক্রোবিয়াল এজেন্টের শ্রেণী বিভাগ। অ্যান্টিমাইক্রোবিয়াল এজেন্ট লক্ষ্য করবা, এটা দুই প্রকার। একটা হচ্ছে প্রাকৃতিক অ্যান্টিমাইক্রোবিয়াল এজেন্ট, যেমন দেখো লবণ, চিনি, ভিনেগার। কৃত্রিম অ্যান্টিমাইক্রোবিয়াল এজেন্ট, যেমন সোডিয়াম বেনজয়েট, সোডিয়াম সরবেট, নাইট্রেট লবণ ইত্যাদি। তো এই হলো আমাদের অ্যান্টিমাইক্রোবিয়াল এজেন্ট। এখন দেখো, নিম্নের ছকে আমরা দুটি অ্যান্টিমাইক্রোবিয়াল এজেন্টের ব্যবহার দেখিয়েছি। লক্ষ্য করো, অ্যান্টিমাইক্রোবিয়াল এজেন্ট বেনজয়েট বলতে মূলত সকল ধরনের বেনজয়েট সমূহকে একত্রে এখানে বোঝানো হয়েছে। তো আক্রান্ত অণুজীব হচ্ছে ইস্ট ও মোল্ড, ব্যবহারের সর্বোচ্চ মাত্রা হচ্ছে 0.1%। আর খাদ্যদ্রব্য, যে সকল খাদ্যদ্রব্য সংরক্ষণ করতে পারে বেনজয়েট সমূহ, সেটা হচ্ছে টমেটো সস, আচার, কৃত্রিম ডালডা ইত্যাদি। আর এগুলোর ক্ষেত্রে, বেনজয়েটের ক্ষেত্রে কিছু পার্শ্ব প্রতিক্রিয়া আছে। কারো কারো ক্ষেত্রে পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দেয়, সকলের ক্ষেত্রে দেখা দেয় না, কারো কারো ক্ষেত্রে। তো বেনজয়েটের পার্শ্ব প্রতিক্রিয়া হচ্ছে এগুলো অ্যালার্জি সৃষ্টি করে, মস্তিষ্ক কোষের ক্ষতি করে। আর দ্বিতীয় প্রকারের অ্যান্টিমাইক্রোবিয়াল এজেন্ট এখানে আমরা দেখিয়েছি নাইট্রাইট, মানে নাইট্রাইট লবণ সমূহ। আক্রান্ত অণুজীব হচ্ছে ক্লোস্ট্রিডিয়াম বোটুলিয়াম। আর এই ক্লোস্ট্রিডিয়াম বোটুলিয়াম জিনিসটা হচ্ছে, বলা হচ্ছে খাদ্যের ক্যানে বা বোতলে এক ধরনের ব্যাকটেরিয়া জন্মায়, সেই ব্যাকটেরিয়াগুলোকে বলা হয় ক্লোস্ট্রিডিয়াম বোটুলিয়াম। এই ক্লোস্ট্রিডিয়াম বোটুলিয়ামকে নাইট্রেট আক্রমণ করে। আর এই আমাদের নাইট্রেটের ব্যবহারের সর্বোচ্চ মাত্রা হচ্ছে 100 থেকে 120 ppm। আর যে সকল খাদ্যদ্রব্য সংরক্ষণে ব্যবহার হয় সেটা হচ্ছে মাংস, সামুদ্রিক মাছ ইত্যাদি। আর নাইট্রেট সমূহেরও কিছু পার্শ্ব প্রতিক্রিয়া আছে, এরাও ক্যান্সার সৃষ্টিতে ভূমিকা রাখে। এখন আমরা কয়েকটা অ্যান্টিমাইক্রোবিয়াল এজেন্টের খাদ্য সংরক্ষণ কৌশল দেখব, যে অ্যান্টিমাইক্রোবিয়াল এজেন্ট সমূহ কিভাবে খাদ্য সংরক্ষণ করে। যেমন খাদ্য লবণ একটা অ্যান্টিমাইক্রোবিয়াল এজেন্ট। তো খাদ্য লবণ বা সোডিয়াম ক্লোরাইড খাদ্যবস্তুর অতিরিক্ত পানি শোষণ করে, ফলে খাদ্যবস্তুতে সহজে ব্যাকটেরিয়া জন্মাতে পারে না। তাহলে খাদ্য লবণ যে কৌশলে আমাদের খাদ্যকে সংরক্ষণ করে সেটা হচ্ছে সে খাদ্যের অতিরিক্ত পানিটাকে শোষণ করে ফেলে, ফলে খাদ্যে আর সহজে ব্যাকটেরিয়া জন্মাতে পারে না। এবার আমরা দেখব আরেকটা অ্যান্টিমাইক্রোবিয়াল এজেন্ট চিনি। বলা হচ্ছে চিনির গাঢ় দ্রবণ অবিস্রাবণ বা অসমোসিস প্রক্রিয়ায় ব্যাকটেরিয়া কোষের পানি শোষণ করে, ফলে ব্যাকটেরিয়া বিনষ্ট হয় এবং খাদ্য দীর্ঘ সময় ভালো থাকে। তাহলে চিনি যেভাবে অ্যান্টিমাইক্রোবিয়াল এজেন্ট হিসেবে কাজ করে সেটা হচ্ছে মূলত সেই অবিস্রাবণ প্রক্রিয়ায়, চিনির গাঢ় দ্রবণটা অবিস্রাবণ প্রক্রিয়ায় ব্যাকটেরিয়া কোষের পানিটাকে শোষণ করে ফেলে, ফলে ব্যাকটেরিয়াটা বিনষ্ট হয় এবং খাদ্য দীর্ঘ সময় ভালো থাকে। এবার আমরা দেখি অ্যাসিড জাতীয় অ্যান্টিব্যাকটেরিয়াল এজেন্ট সমূহ। অ্যাসিড জাতীয় মানে যে অ্যান্টিব্যাকটেরিয়াল এজেন্ট সমূহ অ্যাসিড জাতীয়, সেগুলো কিভাবে খাদ্যকে সংরক্ষণ করে। যেমন আমাদের ভিনেগার একটা অ্যাসিড জাতীয় অ্যান্টিব্যাকটেরিয়াল এজেন্ট। তো এখানে লক্ষ্য করবে, বলা হয় আমরা শুরুতে বলেছি খাদ্যের পিএইচ এর মান 4.5 এর নিচে হলে এগুলো ব্যাকটেরিয়া দ্বারা নষ্ট হয় না। যদি খাদ্যের পিএইচ এর মান 4.5 এর নিচে হয়, এগুলো ব্যাকটেরিয়া দ্বারা কি হয় না, নষ্ট হয় না। অ্যাসিড জাতীয় অ্যান্টিমাইক্রোবিয়াল এজেন্ট সমূহ যেমন ভিনেগার খাদ্যের পিএইচ মানটাকে কমিয়ে দেয়। তাহলে অ্যাসিড জাতীয় অ্যান্টিমাইক্রোবিয়াল এজেন্ট সমূহ যদি আমরা খাদ্যে যোগ করি, সেগুলো খাদ্যের পিএইচ মানটাকে কমিয়ে দেয়, ফলে খাদ্য ব্যাকটেরিয়া ছত্রাক দ্বারা নষ্ট হয় না। এক্ষেত্রে অ্যাসিডের হাইড্রোজেন আয়ন ব্যাকটেরিয়াকে বিনষ্ট করে। তাহলে প্রক্রিয়াটা হচ্ছে জীবন্ত ব্যাকটেরিয়া প্লাস অ্যাসিডের হাইড্রোজেন আয়ন
যখন জীবন্ত ব্যাকটেরিয়ার সংস্পর্শে আসে তখন সেটা মৃত বা নিষ্ক্রিয় ব্যাকটেরিয়াতে পরিণত হয়। তো এই হচ্ছে অ্যাসিড জাতীয় অ্যান্টিমাইক্রোবিয়াল এজেন্ট সমূহ যেভাবে খাদ্যকে সংরক্ষণ করে। মূলত তারা পিএইচ কমিয়ে দেয় এবং অ্যাসিডের হাইড্রোজেন আয়ন ব্যাকটেরিয়াকে মেরে ফেলে। তো এই হচ্ছে আমাদের অ্যাসিড জাতীয় অ্যান্টিমাইক্রোবিয়াল এজেন্টের খাদ্য সংরক্ষণ কৌশল। আবার কিছু অ্যান্টিমাইক্রোবিয়াল এজেন্ট আছে লবণ জাতীয়, যেমন সোডিয়াম সরবেট, সোডিয়াম বেনজোয়েট। এরা কিভাবে খাদ্যকে সংরক্ষণ করে আমরা সেটা এখানে সংক্ষেপে নিয়ে এসেছি। যে লবণ জাতীয় অ্যান্টিমাইক্রোবিয়াল এজেন্ট সমূহ যেমন সোডিয়াম বেনজোয়েট পানিতে আর্দ্র বিশ্লেষিত হয়ে সংশ্লিষ্ট অ্যাসিড তৈরি করে। তাহলে লবণ জাতীয় অ্যান্টিমাইক্রোবিয়াল এজেন্ট সমূহ সাধারণত পানিতে আর্দ্র বিশ্লেষিত হয়ে সংশ্লিষ্ট অ্যাসিড তৈরি করে। যেমন সোডিয়াম বেনজোয়েটটা আর্দ্র বিশ্লেষিত হয়ে পানিতে আর্দ্র বিশ্লেষিত হয়ে বেনজোইক অ্যাসিড তৈরি করবে। আচ্ছা, ফলে তারাও খাদ্যের পিএইচ মান কমিয়ে দেয়, ফলে খাদ্য ব্যাকটেরিয়া ছত্রাক দ্বারা নষ্ট হয় না। তাহলে লবণ জাতীয় অ্যান্টিমাইক্রোবিয়াল এজেন্ট সমূহ খাদ্যের পিএইচ মানটাকে কি করে কমিয়ে দেয়, ফলশ্রুতিতে তারা ব্যাকটেরিয়া ছত্রাক দ্বারা আক্রান্ত হয় না। এখন আমরা দেখব অ্যান্টিঅক্সিডেন্ট সম্পর্কে। দেখো, শুরুতে আমরা নিয়ে এসেছি অ্যান্টিঅক্সিডেন্ট কি। দেখো, যে সকল পদার্থ নির্দিষ্ট মাত্রায় খাদ্যের সাথে মিশিয়ে খাদ্যের জারণ ক্রিয়া প্রতিহত করে খাদ্যকে দীর্ঘ সময় সংরক্ষণ করা হয় তাদেরকে অ্যান্টিঅক্সিডেন্ট বলে। তাহলে যে সকল পদার্থ নির্দিষ্ট মাত্রায় খাদ্যের সাথে মিশিয়ে খাদ্যের জারণ ক্রিয়াটাকে প্রতিহত করে খাদ্যকে দীর্ঘ সময় সংরক্ষণ করে তাদেরকে বলা হয় অ্যান্টিঅক্সিডেন্ট। দেখো, অক্সিডেন্ট শব্দটার অর্থ হচ্ছে জারণ, আর অ্যান্টিঅক্সিডেন্ট মানে জারণ বিরোধী। যেমন তোমরা প্রযুক্তির ক্ষেত্রে একটা কথা জানো যে ভাইরাস, প্রযুক্তির ক্ষেত্রে ভাইরাস আর বলতে আমাদের ওই বায়োলজির ভাইরাস কিন্তু এক না। প্রযুক্তির ভাইরাস আর বায়োলজির ভাইরাস কিন্তু সম্পূর্ণ আলাদা। তো প্রযুক্তির ক্ষেত্রে এক ধরনের মানে প্রোগ্রাম হয়, সেগুলোকে তোমরা জানো, সেগুলোকে বলা হয় আমাদের কি ভাইরাস। সেগুলো ডিভাইসের, ইলেকট্রিক ডিভাইসের জন্য কি ক্ষতিকর। তো সেই ক্ষতিকর ভাইরাসগুলো থেকে প্রযুক্তির ডিভাইসগুলোকে রক্ষা করার জন্য যেটা ব্যবহার করা হয় সেটা হচ্ছে কি অ্যান্টিভাইরাস, মানে ওই ভাইরাস বিরোধী, যেটা ভাইরাসটাকে ঠেকিয়ে দেয়। তদ্রূপ এখানে যে আমরা অ্যান্টিঅক্সিডেন্টের কথা বললাম, অক্সিডেন্ট হচ্ছে জারণ, অ্যান্টিঅক্সিডেন্ট মানে জারণ বিরোধী বা জারণ রোধী। তাহলে যে পদার্থগুলো খাদ্যের জারণটাকে রোধ করে দেয় সেই পদার্থগুলোকেই বলা হয় কি অ্যান্টিঅক্সিডেন্ট। এখন খাদ্য জারণ হলে কি হয়? আসলে খাদ্য জারণ হলে আসলে খাদ্যের মধ্যে কালো ছোপ ছোপ দাগ পড়ে এবং এখানে কটু গন্ধ সৃষ্টি হয় এবং খাদ্য দ্রুতই নষ্ট হয়ে যায়। তো সেজন্য খাদ্যের জারণ রোধ করার জন্য আমরা খাদ্যের সাথে যে সকল উপাদানগুলো মিশাই সেগুলোকে বলা হয় কি অ্যান্টিঅক্সিডেন্ট। তো এখন দেখো, আমাদের অ্যান্টিঅক্সিডেন্ট সম্পর্কে আমরা পরবর্তীতে যা বলেছি সেটা হচ্ছে লিপিড জাতীয় খাদ্য খুব দ্রুত জারিত হয়, এর ফলে খুব অল্প সময়ের মধ্যে খাদ্যে কালো দাগ ও দুর্গন্ধের সৃষ্টি হয়। এই জন্য লিপিড জাতীয় খাদ্য সংরক্ষণে অ্যান্টিঅক্সিডেন্ট এজেন্ট যুক্ত করা হয়। এখন লিপিড জাতীয় খাদ্য কি? লিপিড জাতীয় খাদ্য হচ্ছে মানে লিপিড হচ্ছে তেল ও চর্বিকে একত্রে লিপিড বলে। মানে যে সকল খাদ্যে তেল বা চর্বি আছে সেগুলি লিপিড জাতীয় খাদ্য, সেগুলো জারণের ফলে খুব দ্রুতই নষ্ট হয়। এখন সেই দ্রুত নষ্ট হওয়ার হাত থেকে রক্ষা করার জন্য সেখানে যুক্ত করে দেওয়া হয় কি অ্যান্টিঅক্সিডেন্ট। ওকে, যেমন আমরা এবার উদাহরণ দেখি। ভিটামিন সি, ভিটামিন ই, বিটা ক্যারোটিন, বিএইচএ, বিএইচটি, টিবিএইচকিউ, প্রোপাইল গ্যালেট ইত্যাদি হচ্ছে কতগুলো অ্যান্টিঅক্সিডেন্টের উদাহরণ। এর মধ্যে ভিটামিন সি, ভিটামিন ই, বিটা ক্যারোটিন এই কয়েকটা উদাহরণ আমরা দিয়েছি প্রাকৃতিক অ্যান্টিঅক্সিডেন্টের। পরবর্তী উদাহরণগুলো আমরা দিয়েছি আমাদের কৃত্রিম অ্যান্টিঅক্সিডেন্টের। এখন আমরা দেখি অ্যান্টিঅক্সিডেন্টের শ্রেণী বিভাগ। উদাহরণ থেকেই বোঝা যাচ্ছে এটাও দুই প্রকার প্রাকৃতিক অ্যান্টিঅক্সিডেন্ট, যেমন ভিটামিন সি, ভিটামিন ই, বিটা ক্যারোটিন। কৃত্রিম অ্যান্টিঅক্সিডেন্ট যেমন বিএইচএ, বিএইচটি, টিবিএইচকিউ, প্রোপাইল গ্যালেট ইত্যাদি হচ্ছে কতগুলো কৃত্রিম অ্যান্টিঅক্সিডেন্ট। এবার আমরা নিচের ছকে দুটি অ্যান্টিঅক্সিডেন্টের ব্যবহার দেখিয়েছি, আমরা সেই জিনিসটা একটু দেখি। যে অ্যান্টিঅক্সিডেন্ট বিএইচএ ব্যবহারের সর্বোচ্চ মাত্রা হচ্ছে 100 ppm। যে সকল খাদ্যদ্রব্য সংরক্ষণ করতে পারে সেটা হচ্ছে ক্যান্ডি, জেলি, সুইংগাম ইত্যাদি। আর এটারও কিছু পার্শ্ব প্রতিক্রিয়া আছে, কারো কারো ক্ষেত্রে সেই পার্শ্ব প্রতিক্রিয়া দেখা গেলেও যেতে পারে, সেটা হচ্ছে ক্যান্সার সৃষ্টিতে ভূমিকা রাখে। আর অ্যান্টিঅক্সিডেন্ট এজেন্ট পরবর্তী উদাহরণ এইটা আমরা দেখিয়েছি এখানে প্রোপাইল গ্যালেট, আর ব্যবহারের সর্বোচ্চ মাত্রা 150 থেকে 200 ppm। আর যে সকল খাদ্যদ্রব্য সংরক্ষণে ব্যবহার হয় সেটা হচ্ছে মাখন, পনির, মেয়োনেজ ইত্যাদি। আর পার্শ্ব প্রতিক্রিয়া হচ্ছে ত্বক জ্বালা পোড়া ও অ্যালার্জি সৃষ্টি করে। এবার আমরা দেখব অ্যান্টিঅক্সিডেন্টের খাদ্য সংরক্ষণ কৌশল, যে অ্যান্টিঅক্সিডেন্ট আসলে খাদ্যকে কিভাবে সংরক্ষণ করে। দেখো, এখানে আমরা শুরুতে বলেছি অ্যান্টিঅক্সিডেন্ট এজেন্ট সমূহ লিপিডের জারণ ক্রিয়া প্রতিহত করে খাদ্যকে দীর্ঘ সময় সংরক্ষণ করে। খাদ্যের লিপিড অক্সিজেন দ্বারা নিম্নরূপ চেইন বিক্রিয়ায় জারিত হয়। তাহলে খাদ্যের লিপিড অক্সিজেন দ্বারা মানে যে জারণ ক্রিয়াটা সেটা হচ্ছে কি চেইন বিক্রিয়া। যেমন দেখো, এই চেইন বিক্রিয়ার শুরুর ধাপটা হচ্ছে লিপিড অণু, যাকে আমরা এলএইচ দ্বারা প্রকাশ করলাম। অক্সিজেন
ও অক্সিজেন বিক্রিয়া করে লিপিড মুক্তমূলক, দেখো ফ্রি মুক্তমূলক বা ফ্রি রেডিক্যাল বাংলা ইংরেজিতে বলে, মুক্তমূলক হলে সেটার উপর একটা অযৌগল ইলেকট্রন থাকে, অযৌগল ইলেকট্রনধারী পরমাণু বা পরমাণু গুচ্ছকেই বলা হয় ফ্রি রেডিক্যাল, মানে যেই পরমাণুতে বা পরমাণু গুচ্ছের মধ্যে একটা অযৌগল ইলেকট্রন থাকে সেটাকেই বলা হয় কি ফ্রি রেডিক্যাল। তাহলে এটা এটা আমরা বুঝি সংখ্যাটা দ্বারা বুঝেছি লিপিড মূলক, মুক্তমূলক বা ফ্রি রেডিক্যাল। আর তৈরি করে হাইড্রোপারঅক্সাইড মুক্তমূলক। দেখো এখানেও দেখো এই অক্সিজেনের উপর একটা অযৌগল ইলেকট্রন রয়েছে, আর এটা হচ্ছে হাইড্রোপারঅক্সাইড ফ্রি রেডিক্যাল। তাহলে প্রথমে লিপিড রিঅ্যাকশনটা যদি আমরা দেখি, দেখো লিপিড অণু আর অক্সিজেন বিক্রিয়া করে লিপিড ফ্রি রেডিক্যাল তৈরি করে আর হাইড্রোপারঅক্সাইড ফ্রি রেডিক্যাল তৈরি করে। দ্বিতীয় ধাপে দেখো এই লিপিড ফ্রি রেডিক্যালটা বা লিপিড মুক্ত মূলকটা অক্সিজেন বিক্রিয়া করে লিপিড পারঅক্সাইড ফ্রি রেডিক্যাল তৈরি করে। এটা হচ্ছে হাইড্রোপারঅক্সাইড ফ্রি রেডিক্যাল, আর এটা হচ্ছে লিপিড পারঅক্সাইড ফ্রি রেডিক্যাল। তা এখন লক্ষ্য করো প্রক্রিয়াটা হচ্ছে এরকম, লিপিড ফ্রি রেডিক্যাল আবার অক্সিজেনের সাথে বিক্রিয়া করে। দেখো প্রথমে লিপিড আর অক্সিজেন বিক্রিয়া করে লিপিড ফ্রি রেডিক্যাল, দেন এই লিপিড ফ্রি রেডিক্যালটা আবার অক্সিজেনের সাথে বিক্রিয়া করে আরেক অণুর সাথে বিক্রিয়া করে লিপিড পারঅক্সাইড ফ্রি রেডিক্যাল তৈরি করে। দেন এই লিপিড পারঅক্সাইড ফ্রি রেডিক্যালটাও লিপিড অণু বিক্রিয়া করে লিপিড পারঅক্সাইড অণু তৈরি করে। লিপিড দেখো এটা হচ্ছে লিপিড পারঅক্সাইড অণু ও লিপিড মূলক তৈরি করে। তাইলে এই উৎপন্ন এখানে যে উৎপন্ন আমাদের লিপিড, এখানে একটা মিস্টেক আছে এই দ্বিতীয় রিঅ্যাকশনটাতে, এখানে প্লাসটা হবে না, এই জায়গায় প্লাসটা হবে না। তো লিপিড পারঅক্সাইড মুক্তমূলক ও লিপিড অণু বিক্রিয়া করে লিপিড পারঅক্সাইড অণু ও লিপিড মুক্তমূলক তৈরি করে। তাহলে এই দ্বিতীয় ধাপে উৎপন্ন লিপিড পারঅক্সাইডটা পরবর্তীতে আরেকটা লিপিড অণুর সাথে বিক্রিয়া করে। তাহলে বিক্রিয়াটা হচ্ছে লিপিড পারঅক্সাইড মূলক আরেকটা লিপিড অণুর সাথে বিক্রিয়া করে লিপিড পারঅক্সাইড তৈরি করে, লিপিড পারঅক্সাইড এটার নাম, আর লিপিড মুক্তমূলক তৈরি করে। পরবর্তীতে এই লিপিড পারঅক্সাইড এই যে উৎপন্ন লিপিড পারঅক্সাইড এটা ভেঙে প্রাথমিক লিপিড মূলক, ওই প্রথমে যে আমাদের লিপিড মূলক তৈরি হয়েছে এবং হাইড্রোপারঅক্সাইড মূলক তৈরি হয়েছে সেটা আবার তৈরি হবে, এই অণুটা আবার ভেঙে যাবে। তাহলে প্রক্রিয়াটা হচ্ছে এই অণুটা দেখো ভেঙে গিয়ে আবার লিপিড মূলক আবার হাইড্রোপারঅক্সাইড মূলক তৈরি করলো, যেটা ওই প্রথম ধাপেও কিন্তু এই দুইটা উপাদানই উৎপন্ন হয়েছে। এখানেও লিপিড, তৃতীয় ধাপে উৎপন্ন লিপিড পারঅক্সাইডটা ভেঙে গিয়ে আবার লিপিড আয়ন এবং হাইড্রোপারঅক্সাইড মূলক তৈরি করে, লিপিড মূলক আর হাইড্রোপারঅক্সাইড মূলক তৈরি করে। তো পরবর্তীতে এই প্রক্রিয়াটা চলতেই থাকে। তাহলে দেখো এই লিপিড আয়নটা আবার দেখো আবার অক্সিজেনের সাথে যুক্ত হবে, আবার লিপিড পারঅক্সাইড তৈরি হবে, আবার এটা লিপিড পারঅক্সাইডটা লিপিড অণুকে আক্রমণ করে লিপিড পারঅক্সাইড তৈরি করবে, আবার ভেঙে গিয়ে লিপিড আয়ন হাইড্রোপারঅক্সাইড আয়ন তৈরি হবে, লিপিড মূলক হাইড্রোপারঅক্সাইড মূলক তৈরি হবে। তো এই প্রক্রিয়াটা চাক্রিকভাবে চলতেই থাকবে, মানে এই আবার প্রথম ধাপ শুরু হবে, এটা শেষ হইলে আবার প্রক্রিয়াগুলো শেষ হবে, আবার শুরু হবে, মানে এইভাবে চাক্রিক প্রক্রিয়াটা চলতেই থাকবে। তাইলে এইভাবে বারবার লিপিড মূলক নতুন নতুন লিপিড অণুকে আক্রমণ করবে। এখানে দেখো এই চারটা ধাপের মোট কয়টা লিপিড অণু এখানে আমাদের খরচ হয়ে গেছে লক্ষ্য করো। প্রথম ধাপে একটা, আর তৃতীয় ধাপে গিয়ে আরেকটা লিপিড অণু কিন্তু খরচ হয়ে গেছে। এভাবে প্রতিটা চক্র শেষ হইতে দুইটা লিপিড অণু কিন্তু আমাদের ভেঙে যাবে। তো এই প্রক্রিয়াটা কিন্তু চলতে থাকবে। এখন এই প্রক্রিয়াটাকে ডেস্ট্রয়েড করার জন্য বা ভেঙে ফেলার জন্য, চেইন বিক্রিয়াটাকে ভেঙে নষ্ট করে দেওয়ার জন্য যে জিনিসটা করা হয় বলা হচ্ছে খাবারের সাথে অ্যান্টিঅক্সিডেন্ট যোগ করে দেওয়া হয়। তাহলে অ্যান্টিঅক্সিডেন্ট যে কাজটা করে এখানে লক্ষ্য করবে, অ্যান্টিঅক্সিডেন্ট কি কাজটা করে এখানে দেখো, কিন্তু খাদ্যে অ্যান্টিঅক্সিডেন্টের আমরা সংকেত এখানে প্রকাশ করছি এস, যুক্ত করা হলে তার লিপিড মূলকের সাথে, এই যে লিপিড মূলক আছে এই লিপিড মূলকের সাথে যুক্ত হয়ে লিপিড অণু ও সুস্থিত ও কম সক্রিয় অ্যান্টিঅক্সিডেন্ট মূলক সৃষ্টি করে। তাহলে খাদ্যের সাথে আমি যদি অ্যান্টিঅক্সিডেন্ট যোগ করে দিই, সেটা যুক্ত করা হলে সেটা কি করে আমাদের এই লিপিড যে মূলকটা আছে এর সাথে যুক্ত হয়, মানে এই যুক্ত অ্যান্টিঅক্সিডেন্টটা লিপিড মূলকের সাথে যুক্ত হয়ে যে জিনিসটা তৈরি করে, দেখো নিচের রিঅ্যাকশনটা যদি আমরা লক্ষ্য করি, এই দেখো যকৃত আমার অ্যান্টিঅক্সিডেন্ট আর এই হচ্ছে লিপিড মুক্ত মূলক। এখন দোনোটা যুক্ত হয়ে তৈরি করে কি, এই লিপিডের সাথে দেখো হাইড্রোজেন, লিপিড মুক্ত মূলকের সাথে হাইড্রোজেন চলে যাবে, তাহলে আবার লিপিড তৈরি হবে। এই লিপিড মুক্ত মূলক আর হাইড্রোজেন মিলে লিপিড অণু, আর তখন এই অ্যান্টিঅক্সিডেন্টের বাকি অংশটা তৈরি হবে অ্যান্টিঅক্সিডেন্ট মুক্ত মূলক। এই যে অ্যান্টিঅক্সিডেন্ট মুক্ত মূলক তৈরি হয়, এটা হয় অত্যন্ত স্থায়ী, কম তুলনামূলকভাবে অনেকটা স্থায়ী এবং কম সক্রিয়। ফলশ্রুতিতে ওই চেইন বিক্রিয়াটা মানে বহুলাংশেই থেমে যায়, আর এটা সংগঠিত হতে পারে না চেইন বিক্রিয়াটা। কারণ দেখো এই লিপিড মুক্ত মূলকটা কিন্তু আমার আবদ্ধ হয়ে যাচ্ছে লিপিড অণুতে এবং অ্যান্টিঅক্সিডেন্ট
মূলক তৈরি হচ্ছে। অ্যান্টিঅক্সিডেন্ট মূলকটা কিন্তু আর সহজে কি করতে চায় না, বিক্রিয়া করতে চায় না, সেহেতু বিক্রিয়াটা অনেকটা স্লথ হয়ে যায় বা একেবারেই বন্ধ হয়ে যায়। ফলে এই লিপিডের ভাঙনটা মানে আমাদের বন্ধ হয়ে যায় বা একেবারে স্লথ হয়ে যায়। সেজন্য এইভাবে অ্যান্টিঅক্সিডেন্ট সমূহ আমাদের কি করে, খাদ্যকে তার জারণ ক্রিয়ার হাত থেকে কি করে, রক্ষা করে। তা আশা করছি বিষয়টা বুঝতে পারছি। এবার আমরা চলে যাচ্ছি পরবর্তী এই আলোচনায়, সেটা হচ্ছে কিলিটিং এজেন্ট। তো কিলিটিং এজেন্টের ক্ষেত্রে দেখো, শুরুতে আমরা যে কথাটা বলছি যে খাদ্যে বিদ্যমান অবস্থানগত ধাতুর আয়ন যেমন ম্যাঙ্গানিজ আয়ন, ফেরাস আয়ন, ফেরিক আয়ন, নিকেল আয়ন, কিউফ্রিক আয়ন তেল ও চর্বির জারণ ও আদ্র বিশ্লেষণ বিক্রিয়াকে ত্বরান্বিত করে, ফলে খাদ্য দ্রুত নষ্ট হয়ে যায়। তাহলে এই আয়নগুলো তেল ও চর্বির জারণ ও আদ্র বিশ্লেষণ প্রক্রিয়াকে দ্রুততর করে, ফলশ্রুতিতে খাদ্য দ্রুত নষ্ট হয়ে যায়। এখন তাহলে খাদ্যকে ভালো রাখতে গেলে এই আয়নগুলোর জারণ ক্রিয়া যাতে করতে না পারে সেরকম কোনো ব্যবস্থা নিতে হবে। আচ্ছা, তো সেটা কিভাবে? দেখো, এই আইনগুলোর ক্রিয়া ও এনজাইমের ক্রিয়া রোধ করার জন্য খাদ্যে কিলিটিং এজেন্ট যোগ করে দেওয়া হয়। তাহলে এই আইনগুলোর ক্রিয়া এবং এনজাইমের ক্রিয়া রোধ করার জন্য আমরা খাদ্যে যে যে উপাদানটা যোগ করি সেটা হচ্ছে কি, কিলিটিং এজেন্ট। এখন দেখো, কিলিটিং এজেন্টের সংজ্ঞা আমরা নিয়ে আসলাম, যে সকল পদার্থ নির্দিষ্ট মাত্রায় খাদ্যের সাথে মিশ্রিত করলে খাদ্যে বিদ্যমান অবস্থান্তর ধাতুর আয়নের সাথে যুক্ত হয়ে কিলেট যৌগ গঠন করে খাদ্যকে দীর্ঘ সময় সংরক্ষণ করে তাদেরকে কিলিটিং এজেন্ট বলে। তাহলে যে সকল পদার্থ নির্দিষ্ট মাত্রায় খাদ্যের সাথে মিশ্রিত করলে খাদ্যে বিদ্যমান অবস্থান্তর ধাতুর আয়নের সাথে যুক্ত হয়ে কিলেট যৌগ গঠন করে খাদ্যকে দীর্ঘ সময় সংরক্ষণ করে। তাহলে কিলিটিং এজেন্টগুলো হচ্ছে এমন ধরনের যৌগ যাদেরকে খাদ্যের সাথে যুক্ত করলে এই যে উপরে অবস্থান্তর ধাতুর আয়নগুলোর আমরা দেখিয়েছি এদের সাথে তারা যুক্ত হয়, যুক্ত হয়ে এক ধরনের যৌগ তৈরি করে, সেই যৌগগুলোকে বলা হয় কি, আমাদের কিলেট যৌগ। কিলেট যৌগ তৈরি করে ফেলে, ফলে এই আয়নগুলো আর মুক্ত থাকে না। এই আয়নগুলো যদি মুক্ত না থাকে তাহলে তারা খাদ্যের তেল ও চর্বির জারণ ও আদ্র বিশ্লেষণ বিক্রিয়াকে আর ত্বরান্বিত করতে পারে না এবং খাদ্য দীর্ঘ সময় ভালো থাকে। এখন প্রশ্ন হচ্ছে, কিলেট যৌগ কি? কিলেট যৌগ হচ্ছে আসলে এটা একটা জটিল যৌগের অংশ। কিলেট যৌগটা, কিলেট যৌগ হচ্ছে এই আমাদের কিলিটিং এজেন্ট যেগুলো আমরা বলছি, আসলে তোমরা যদি লিগ্যান্ড সম্পর্কে জানো, লিগ্যান্ড কিন্তু আমাদের একদন্তী আছে, বহুদন্তী, দ্বিদন্তী আছে, বহুদন্তী আছে। তা এখন কিলেটিং এজেন্ট গুলো হচ্ছে দ্বিদন্তী বা বহুদন্তী লিগ্যান্ড, মানে এরা একাধিক দাতা পরমাণুর সাহায্যে বলা হচ্ছে ধাতুর সাথে বন্ধন তৈরি করতে পারে কিলিটিং এজেন্ট গুলো। তা এখন এই যে এই আয়নগুলোর সাথে কিলিটিং এজেন্ট গুলো যুক্ত হয়ে বলা হচ্ছে এক ধরনের চাক্রিক জটিল যৌগ তৈরি করে, চক্র, মানে ওই জটিল যৌগগুলোর মধ্যে চক্র থাকে, যে জটিল যৌগগুলোর মধ্যে চক্র থাকে সেই জটিল যৌগগুলোকে বলা হয় কি, কিলেট যৌগ, সহজ কথা। তো এগুলা তোমরা সন্নিবেশ যৌগের অংশে এগুলো বিস্তারিত জানতে পারবে। তো আমরা চলে যাচ্ছি পরবর্তী অংশে। যেমন আমাদের এখানে পরবর্তীতে কিলিটিং এজেন্টের আমরা কিছু উদাহরণ দিয়েছি, যেমন ইডিটিএ, ইডিএ, ফিনাইল হাইড্রোজেন ম্যালিক অ্যাসিড, ফিউমারিক অ্যাসিড, সাইট্রিক অ্যাসিড, সোডিয়াম ইডিটেট, ক্যালসিয়াম ইডিটেট। এই যে যৌগগুলোর উদাহরণ দিলাম এরা প্রত্যেকেই কিন্তু লিগ্যান্ড, এরা কিন্তু দ্বিদন্তী বা বহুদন্তী লিগ্যান্ড। ফলে এরা এই উপরোক্ত আয়নগুলোর সাথে যুক্ত হয়ে এক ধরনের যৌগ তৈরি করে, সেই যৌগগুলোর নামই হচ্ছে কি, কিলেট যৌগ, কিলেট যৌগ। তাহলে এই লিগ্যান্ডগুলো আমাদের কিলেটিং এজেন্টগুলো এক ধরনের লিগ্যান্ড, দ্বিদন্তী বা বহুদন্তী লিগ্যান্ড। এরা কি করে, এই উপরোক্ত আয়নগুলোর সাথে যুক্ত হয়ে এক ধরনের জটিল যৌগ তৈরি করে, সেটাকে, সেই জটিল যৌগগুলোকে বলা হয় আমাদের কি, কিলেট যৌগ। ওকে, ফলে কিলেট যৌগ তৈরি হওয়ার ফলে এই আয়নগুলো আর মুক্ত থাকে না, ফলে তারা খাদ্যের জারণ ও আদ্র, তেল ও চর্বির জারণ ও আদ্র বিশ্লেষণ বিক্রিয়াকে ত্বরান্বিত করতে পারে না, ফলে খাদ্য দীর্ঘ সময় ভালো থাকে। এখন আমরা দেখি কিলিটিং এজেন্টের খাদ্য সংরক্ষণ কৌশল। দেখো, কিলিটিং এজেন্ট সমূহ খাদ্যে বিদ্যমান উপযুক্ত অবস্থান্তর ধাতুর, ওই যে উপরে যে আমরা অবস্থান্তর ধাতুরগুলোর কথা বলছি তাদের সাথে, তাদের আয়নের সাথে যুক্ত হয়ে কিলেট যৌগ গঠন করে। ফলে খাদ্যে বিদ্যমান উপযুক্ত অবস্থান্তর ধাতুর আয়নসমূহ তেল ও চর্বির জারণ ও আদ্র বিশ্লেষণ বিক্রিয়াকে ত্বরান্বিত করতে পারে না, ফলে খাদ্য দীর্ঘ সময় ভালো থাকে। তাহলে কিলিটিং এজেন্টগুলোর খাদ্য সংরক্ষণের মূল কৌশলটা হচ্ছে এরা খাদ্যের এই অবস্থান্তর ধাতুর আয়নগুলোর সাথে যুক্ত হয়ে কিলেট যৌগ গঠন করে, ফলে এই অবস্থান্তর ধাতুগুলো তেল ও চর্বির আদ্র বিশ্লেষণ বিক্রিয়াকে ত্বরান্বিত করতে পারে না, বিধায় খাদ্য দীর্ঘ সময় ভালো থাকে। তো এই হচ্ছে কিলেটিং এজেন্ট সম্পর্কে বর্ণনা। তো এখন আমরা চলে যাচ্ছি মূল্যায়নে। আমাদের প্রথম প্রশ্ন, নিচের কোনটি কৃত্রিম অ্যান্টিঅক্সিডেন্ট? অপশনগুলো লক্ষ্য করো। প্রথম কতে বলা আছে ভিটামিন সি, খতে দেয়া আছে ভিটামিন ই, ঘতে বিটা ক্যারোটিন, ঘতে প্রোপাইল গ্যালেট। এখন আজকের আলোচনাটা যদি তোমরা মনোযোগ দিয়ে লক্ষ্য করে থাকো, এখানে যে অপশনগুলো দেয়া আছে প্রত্যেকটাই কিন্তু অ্যান্টিঅক্সিডেন্টের উদাহরণ। এর মধ্যে লক্ষ্য করবে প্রথম তিনটা অ্যান্টিঅক্সিডেন্ট কিন্তু প্রকৃতিতে পাওয়া যায়, তার মানে প্রথম তিনটা হচ্ছে প্রাকৃতিক অ্যান্টিঅক্সিডেন্ট। আর ঘ নম্বরেরটা তথা প্রোপাইল গ্যালেট প্রকৃতিতে পাওয়া যায় না, এটা কৃত্রিমভাবে তৈরি করা হয়।
সেহেতু এখানে আমাদের সঠিক উত্তর হবে ঘ, প্রোপাইল গ্যালেট। আমরা 2 নম্বর প্রশ্নে যাই। 2 নম্বর প্রশ্নে বলা হয়েছে টমেটো সস সংরক্ষণে কোন প্রিজারভেটিভস ব্যবহার করা হয়? অপশনগুলো লক্ষ্য করো। টিবিএইচকিউ, ভিটামিন ই, সোডিয়াম বেনজয়েট, প্রোপাইল গ্যালেট। এখন তোমাদের সবার বাসায় কিন্তু টমেটো সসের বোতল আছে। তোমরা বোতলে একটু লক্ষ্য করবা, ওখানে যে উপাদানগুলো আছে বোতলে, সেগুলো সবই কিন্তু বোতলের গায়ে লেখা থাকে। এর মধ্যে যে উপাদান আমাদের প্রিজারভেটিভস হিসেবে যে উপাদানটা তোমরা পেয়ে যাবা সেটা হচ্ছে সোডিয়াম বেনজয়েট। যদিও অন্যান্য আরো কিছু প্রিজারভেটিভস টমেটো সসে দেওয়া হয়, তবে মেইন প্রিজারভেটিভস হচ্ছে সোডিয়াম বেনজয়েট। আমরা চলে যাই পরবর্তী প্রশ্নে। ভিনেগার নাম্বার 1 খাদ্যের জারণ ক্রিয়া রোধ করে। নাম্বার 2 খাদ্যে ব্যাকটেরিয়া, ইস্ট ও মোল্ডের বৃদ্ধি ব্যাহত করে। নাম্বার 3 খাদ্যের পিএইচ মান বৃদ্ধি করে। প্রশ্ন দেখো, নিচের কোনটি সঠিক? কতে বলা আছে 1, খতে 2, গতে 2 ও 3, আর ঘতে গিয়ে 1, 2 ও 3। তো এখানে যদি আমরা লক্ষ্য করি, ভিনেগারের যে প্রথম অপশনটা দেয়া আছে, ভিনেগার খাদ্যের জারণ ক্রিয়া রোধ করে। দেখো আমরা জানি অ্যান্টিঅক্সিডেন্ট খাদ্যের জারণ ক্রিয়া রোধ করে, তো ভিনেগার কিন্তু অ্যান্টিঅক্সিডেন্ট শ্রেণীর নয়। তাইলে 1 নম্বর অপশন এখানে আমাদের কি ভুল। আচ্ছা, এবার আমরা 2 নম্বর অপশনে যদি লক্ষ্য করি, 2 নম্বর অপশনটা হচ্ছে ভিনেগার খাদ্যের ব্যাকটেরিয়া, ইস্ট ও মোল্ডের বৃদ্ধি ব্যাহত করে। দেখো ব্যাকটেরিয়া একটা অ্যান্টিমাইক্রোবিয়াল এজেন্ট, আর অ্যান্টিমাইক্রোবিয়াল এজেন্ট গুলো ব্যাকটেরিয়া, ইস্ট ও মোল্ডের বৃদ্ধি ব্যাহত করে। তাহলে 2 নম্বর অপশনটা আমাদের কি সঠিক। আর 3 নম্বর অপশনটা যদি দেখি, ভিনেগার খাদ্যের পিএইচ মান বৃদ্ধি করে। দেখো ভিনেগার একটা অ্যাসিডিক উপাদান, আমাদের জৈব অ্যাসিড এটা একটা, এবং যেহেতু সে অ্যাসিড সেহেতু সে খাদ্যের পিএইচ মানকে কিন্তু হ্রাস করে, কিন্তু এখানে বলা হয়েছে খাদ্যের পিএইচ মান বৃদ্ধি করে। তাহলে এটাও আমাদের ভুল অপশন। তো সেসব যুক্তিতে আমাদের শুধু 2 নম্বরটাই শুধু সঠিক। তাহলে নিচের সঠিক হবে শুধুমাত্র আমাদের খ নম্বর অপশন। তার মানে সঠিক উত্তর এখানে আমাদের খ। তো আশা করছি বিষয়টা বুঝতে পেরেছ। এখন তোমাদের জন্য একক কাজ। লক্ষ্য করো, প্রশ্নটা হচ্ছে ফরমালিন খাদ্য সংরক্ষণ করতে পারলেও এটি ফ্রুট প্রিজারভেটিভস নয় কেন? দেখো ফরমালিন খাদ্যে দিলে খাদ্যকে সংরক্ষণ করতে পারে, কিন্তু এটা ফুড প্রিজারভেটিভস নয়। আর ফরমালিন আমাদের দেশের সহ অন্যান্য সকল দেশেই খাদ্যে ব্যবহার আইনত দণ্ডনীয় অপরাধ। যদিও আমাদের দেশে বা অন্যান্য অনেক দেশেই অনেক অসাধু ব্যবসায়ী সেটা ব্যবহার করে থাকে, কিন্তু সেটা আইনত দণ্ডনীয় অপরাধ পর্যায়ে পড়ে। তো এখন আমরা সেই জিনিসটা একটু চিন্তা করি, ফরমালিন খাদ্য সংরক্ষণ করতে পারে কিন্তু এটা ব্যবহার নিষিদ্ধ কেন? দেখো একটু উত্তরটা মিলিয়ে নাও। দেখো ফরমালিন একটি বিষাক্ত উপাদান যা মানুষের শরীরে বিভিন্ন অর্গানের জন্য মারাত্মক ক্ষতিকর। বিশেষ করে এটি মানুষের কিডনির মারাত্মক ক্ষতি করে। তাই ফরমালিন খাদ্য সংরক্ষণ করতে পারলেও এটি কি নয়, ফুড প্রিজারভেটিভস নয়। তাহলে এটা প্রথমত হচ্ছে এটা একটা বিষাক্ত উপাদান যেটা মানুষের শরীরের বিভিন্ন অঙ্গের বা অর্গানের জন্য মারাত্মক ক্ষতিকর। বিশেষ করে এটা মানুষের যে কিডনির উপর খুব মারাত্মক প্রভাব ফেলে। সেজন্য খাদ্য সংরক্ষণ করার ক্ষমতা থাকা সত্ত্বেও এটাকে প্রিজারভেটিভস হিসেবে ব্যবহার করা যায় না। এখন আমরা দেখব ফরমালিনের কিছু ব্যবহার, কি কি কাজে এটা ব্যবহার হয়। তো ফরমালিন মূলত মৃত জীবদেহ সংরক্ষণে, সংক্রামক রোগীর বিছানা, আসবাব, ঘরের মেঝে, দেয়াল, বাথরুম জীবাণুমুক্ত করতে ব্যবহার হয়। এছাড়াও তার কিছু ইন্ডাস্ট্রিয়াল ব্যবহার আছে, রাসায়নিক অন্যান্য আরো কিছু ব্যবহার আছে, সেগুলা এখানকার আলোচ্য বিষয় নয় বিধায় এখানে আমরা দিলাম না। এখন চলে যাই আমরা বাড়ির কাজে। দেখো বাড়ির কাজ হচ্ছে স্বাস্থ্যের উপর বিভিন্ন ধরনের প্রিজারভেটিভস এর ক্ষতিকর প্রভাব আলোচনা করো। তো ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।